শ্রী শ্রী লক্ষ্মী মায়ের চরণে প্রণাম জানিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাময়ীর আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত শ্রদ্ধেয় যাত্রা অনুরাগী দর্শক মণ্ডলী, যাত্রা কমিটি ও পূজা কমিটির প্রত্যেকটি সভ্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে কলিকাতার ঐতিহ্যবাহী মুক্ত বিনা ফেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। নেকড়ের বুকে বাঘিনীর থাবা। পূর্ণিমা কোথায় গেলি রে বোন? আরে পূর্ণিমা, কি হয়েছে রে দাদা? হট করে কাজ ছেড়ে বাড়ি ফিরে এলি কেন? ওই সিকিউরিটি গার্ডের কাজ আমি ছেড়ে দিয়েছি। সে কি, আমাদের তাহলে চলবে কি করে? সে পরে ভাবা যাবে, এখন চল তো আমাদের থানায় যেতে হবে। থানায় কেন? এই ডায়েরিটা পুলিশের কাছে জমা দিতে হবে। এটা কিসের ডায়েরি? ওই বাবুলাল পোদ্দারের মৃত্যুবান। আরে এটা পুলিশের হাতে জমা পড়লে স্বয়ং ভগবানও তাকে বাঁচাতে পারবে না। কি পাগলের মতো কথা বলছিস? যে তার বাড়িতে তোকে সিকিউরিটি গার্ডের কাজ দিয়েছে, তুই তারই ক্ষতি করতে চাইছিস? আমি চাই প্রাণের ভয়ে এতদিন যে কথাটা কাউকে বলতে পারিনি সেই কথাটাই তোকে বলছি, শোন। ওই বাবুলাল পোদ্দার একজন মস্ত বড় ক্রিমিনাল। কত মানুষের যে সর্বনাশ করেছে তার কোনো হিসেব নেই, কত মেয়ের যে জীবন নষ্ট করেছে তা তুইও শুনলে অবাক হয়ে যাবি না পূর্ণিমা। কিন্তু এই এলাকার সবাই তো জানে বাবুলাল পোদ্দার একজন সৎ এবং সমাজসেবী মানুষ। ভুল জানে লোকটা নিজের কুৎসিত চেহারাটাকে আড়াল করে রাখার জন্য সততার মুখোশ পরে এলাকায় সামান্য কিছু মাত্র সমাজ সেবামূলক কাজ করে বেড়ায়। কিন্তু আমি ওই শয়তানটার অনেক অপকর্মের ইতিহাস নিজের চোখে দেখেছি। কি দেখেছিস তুই? অনেক নৃশংসতার দৃশ্য। দাদা, আমি নিজের চোখে ওই বাবুলাল পোদ্দারের হাতে জলজ্যান্ত মানুষকে খুন হতে দেখেছি। আমি দেখেছি এক অসহায় নারীর নারীত্ব বলে নির্মম দৃশ্য। ও কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মেয়েটা প্রতিবাদ করেছিল বলে তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছিল এই বাবুলাল পোদ্দার। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধে ওর বডিটাকে আমাকে দিয়ে মাটিতে পুঁতে ফেলতে বাধ্য করেছিল। আমাকে ওরা খুন করে ফেলে সেই ভয়ে আমি এতদিন কোনো প্রতিবাদ করতে পারিনি। কিন্তু তুই বিশ্বাস কর বোন, তুই বিশ্বাস কর, এই অন্যায় আমি কোনোদিনই মেনে নিতে পারিনি। সারাক্ষণ এক অসহ্য বিবেক যন্ত্রণায় আমি জ্বলেছি আর মনে মনে প্রতিজ্ঞা করেছি ওই বাবুলাল পোদ্দারের মুখোশ আমি খুলবই। ঈশ্বরের কৃপায় হঠাৎ আমার সামনে আসে সেই সুবর্ণ সুযোগ। আমি শয়তানটার গোপন আস্তানার পুরনো আলমারি থেকে খুঁজে পাই এই ডায়েরিটা। এই ডায়েরির মধ্যে ওই শয়তানটার অনেক অপকর্মের ইতিহাস লেখা আছে। তাই এই ডায়েরিটা পুলিশের কাছে জমা দিয়ে আমি ওই শয়তানটাকে ফাঁসিতে ঝোলাবো। কি লেখা আছে এই ডায়েরিতে? কি তার অপকর্মের ইতিহাস? শুনবি বোন, শুনবি কি লেখা আছে? তাহলে বলছি শোন। এই ডায়েরির প্রত্যেকটি পাতায় লেখা আছে দাদা, দাদা, কে তোকে এইভাবে গুলি করে গেল? নিশ্চয়ই শয়তান বাবুলাল পোদ্দারের লোক। না, আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা ঘটবে। তাই ডায়েরিটা পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমি থানার ছোটবাবুকে ফোন করে ডেকেছিলাম। দাদা, কিন্তু ছোটবাবু না দাদা, না, তুই চুপ কর, তোর কিচ্ছু হবে না দাদা। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, এক্ষুনি হাসপাতালে। না রে বোন, না, তার আর দরকার হবে না রে বোন, আমার সময় ঘনিয়ে এসেছে। আমি আর বাঁচবো না রে বোন। কিন্তু তুই ওই শয়তানটাকে ক্ষমা করবি না? ওই শয়তানটার প্রতিশোধ নিবি বোন। এই ডায়েরিটা পুলিশের হাতে তুলে দিয়ে ওই শয়তানটার উপযুক্ত শাস্তির ব্যবস্থা কর। দাদা, কথা বলছিস না কেন? কথা বল দাদা, কথা বল দাদা। এই দাদা, পূর্ণিমা বলে ডাক না দাদা, দাদা।
কত বললো দাদা, একটিবার বোন বলে ডাক না দাদা। এই দাদা, তুই তো আমায় ছেড়ে চলে গেলি, এবার আমি একা একা কেমন করে বাঁচবো রে দাদা? তোকে ছেড়ে আমি কেমন করে একা বাঁচবো বল না দাদা, বল না। তোর কথা আমি রাখবো রে দাদা, তোর কথা আমি রাখবো। যে হাত দিয়ে ভাই ফোটার দিনে আমি তোকে পরিয়ে দিতাম চোয়া চন্দনের অক্ষয় তিলক, আজ সেই হাতে তোর চিতা জ্বালতে হবে। না না, ছাড়বো না শয়তান বাবুলাল পোদ্দার, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার দাদার খুনের প্রতিশোধ দিতে আমি তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবো। আমি আদালতে সবার সামনে চিৎকার করে বলবো, ধর্মপতান ওই শয়তান বাবুলাল পোদ্দার ভালো মুখোশের আড়ালে একটা কালো ময়লা মানুষ, ওকে আপনি শাস্তি দিন, চরম শাস্তি, চরম শাস্তি। ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না শয়তান বাবুলাল পোদ্দার। তোমার মতো ক্রিমিনালকে শাস্তি দিতে এই ডায়েরিটা আমি আমার হাতে তুলে দিন ম্যাডাম। আপনি লোকাল থানার ছোট বাবু পঙ্কজ পাল। কিছুক্ষণ আগে পরিমল বাবু আমায় ফোন করে জানায় যে বাবুলাল পোদ্দারের মারাত্মক অপরাধ সম্বলিত একটা গোপন ডায়েরি নাকি পাওয়া গেছে। কালপ্রিটটাকে আমি এতদিন আগে পাইনি, এইবার ক্রিমিনালটাকে আমি। এখানে এত রক্ত কেন? ওই শয়তান বাবুলাল পোদ্দার গুন্ডা লাগিয়ে আমার দাদাকে নৃশংসভাবে খুন করিয়েছে। ও মাই গড! শয়তানটা নিশ্চয়ই জেনে ফেলেছে যে পরিমল বাবু তার গোপন ডায়েরিটাকে হাফেজ করে দিয়েছে। শয়তানটার এমন হাল করব যাও কল্পনাও করতে পারবে না। ভাই দা ভাই, সে ডায়েরিটা কোথায়? এই যে স্যার, এই সেই গোপন ডায়েরি। আমাকে দিন। এইবার বাবুলাল পোদ্দার তোমার হবে এসপার নয় ওসপার। আপনিও আমার সঙ্গে থানায় চলুন ম্যাডাম। আমি থানায় যাব? নিশ্চয়ই যাবেন। এই গোপন ডায়েরিটা আপনি নিজের হাতে বড় বাবুর হাতে তুলে দেবেন, আর আপনার দাদার খুনের জন্য ওই বাবুলাল পোদ্দারের নামে এফআইআর করবেন। তারপর দেখুন না আমি কি করি। আমার নাম পঙ্কজ পাল, পুলিশ ডিপার্টমেন্টের ছাটমাল, না মানে পুলিশ ডিপার্টমেন্টের মহাকাল। সেপাই, डेड बॉडी को उठा के ले जाओ। ओके सर। আসুন ম্যাডাম। দাদা! গুড়িয়ে দেব এলাকার যেখানে যত শয়তানের ঘাঁটি আছে সব ভেঙে গুড়িয়ে দেব। সবে মাত্র 3 দিন হলো আমি এলাকায় জয়েন করেছি, এরই মধ্যে বুঝতে পেরে গেছি এখানে জঙ্গলের রাজত্ব চলছে। দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, সন্ধ্যের পর মা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পা। কে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে শ্লীলতাহানির মতন অপরাধমূলক ঘটনা। একটা কথা আমি ভেবে পাচ্ছি না, এইসব ঘটনা ঘটাচ্ছে কে? দিন দুপুরে মানুষ খুন হচ্ছে কেন? বড় বাবুর জবাবদার। মা বোনদের সম্মান লুণ্ঠন হচ্ছে কেন? বড় বাবুর জবাবদার। হাউ স্ট্রেঞ্জ! কারাবা থানার সামনে আনওয়ান্টেড জমায়েত করে অশান্তি ছড়াবার চেষ্টা করছে। কনস্টেবল, এক্ষুনি জমায়েত সরিয়ে নিতে বলো। লাঠি চার্জ করে সরিয়ে নাও। লাঠি কেন স্যার? গুলি চালিয়ে এই প্রতিবাদ আপনি রুখতে পারবেন না। কে আপনি? শতদল শতপতি, আমি হলাম এই এলাকার অঞ্চল প্রধান। দলবল নিয়ে এসে এখানে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন কেন? শান্তি শৃঙ্খলা কি বলছেন স্যার? যাতে এলাকা শান্তি শৃঙ্খলা ফিরে আসে তার জন্য আমি ডেপুটেশন দিতে এসেছি। ডেপুটেশন? ইয়েস। জবাব দিন অফিসার, জবাব দিন। কেন কেন দিনের পর দিন এলাকায় মানুষ খুন হচ্ছে? কেন আমার মা বোনের সম্মান ভুলণ্ঠিত হচ্ছে? থানায় তেল দিয়ে ঘুমানোর জন্য কি সরকার এখানে পাঠিয়েছে? দেখুন, নাকে তেল দিয়ে ঘুমাবার জন্য আমি এখানে আসিনি। এলাকাবাসী যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই ব্যবস্থাই করতে এসেছি। সবে মাত্র 3 দিন হলো আমি এখানে এসেছি, আমাকে অন্তত 2 সপ্তাহ সময় দেওয়া হোক। সপ্তাহ কি বলছেন স্যার? 2 ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট না করলে আমার দলের ছেলেরা আপনার থানা ভাঙচুর শুরু করবে। যে সরকারি সম্পত্তি নষ্ট করতে হাত বাড়াবে তাকে আমি এনকাউন্টার করতে বাধ্য হব। কি বললেন? এনকাউন্টারের ভয় দেখাচ্ছেন অফিসার?
আপনি কি জানেন অফিসার, আমার উপর নেতৃত্বকে দিয়ে আপনার আমি কি হাল করতে পারি? হ্যাঁ জানি, আপনার অপরস্থ নেতৃত্ব হয়তো আমাকে সাসপেন্ড অথবা দূরে কোথাও পাঠিয়ে দিতে পারে। তার আগে আমি আপনাকে এমন জায়গায় পাঠিয়ে দেবো যেখান থেকে আপনি কোনোদিনও ফিরে আসতে পারবেন না। আপনি তো ডেঞ্জারাস পুলিশ মশাই। আরে বাবা, এলাকা একটা খুন হয়ে গেল, তার কিনারা না করে আপনি আমাকে খুনের হুমকি দিচ্ছেন। সবে মাত্র খুন হয়ে গেল মানে? আরে মশাই, আমি সেটাই তো বলতে এসেছিলাম। 12:15 নাগাদ বাবুলার পোদ্দারের সিকিউরিটি গার্ড পরিমল সামন্ত খুন হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই খুনের পেছনে বাবুলাল পোদ্দারের হাত। কি বললেন? 12:15 নাগাদ খুন হয়েছে, আর এখন বাজে 12:45। এই আধ ঘন্টার মধ্যে আপনার লোকজন জড়ো করে থানা ঘেরাও করতে চলে এলেন। দেখুন স্যার, আমাদের পার্টি হচ্ছে একটা শান্তি শৃঙ্খলা পরায়ণ পার্টি। মানে আমাদের কর্মসূচি কিনা আগে থেকে ঠিক করা থাকে, কখন কোথায় কিভাবে জমায়েত বা আন্দোলন করতে হবে, আর সেই মতে আজকের এই জমায়েত। তার মানে খুনটা যে হবে সেটা আপনারা আগে থেকেই জানতেন, তাই না? কি আজীবতা কথা বলছেন? কি আজীবতা কথা বলছেন? তাহলে আমি কি ভেবে নেব বাবুলাল পোদ্দারের কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে পরিমল সামন্তের খুনের কেসটা আপনি ঘুরিয়ে দিতে চাইছেন? যাকে চিনি না জানি না তার সঙ্গে জড়িয়ে আমার নামে মিথ্যা লিগান জানার চেষ্টা করবেন না। আমি জানতে চাই কে এই বাবুলাল পোদ্দার। আগে আমি এই অধমের নাম বাবুলাল পোদ্দার, নামেই বাবু, আসলে আমি ভিখারিদের সর্দার, লোকে বলে দয়ার অবতার। নমস্কার। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। মহাকবি বিশ্বকবি লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো। না 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 না, মহাকবি বিশ্বকবি বলেছিলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। Excuse me, এটা বিশ্বকবি লেখেননি? ও, বিশ্বকবি লেখেননি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বকবি লেখেনি। আসলে অনেক কবিকে নিয়ে পড়াশোনা করেছি তো, তাই সব কবির কথা আর মনে থাকে না। এটা বিশ্বকবি হবে না, এটা নিঃস্ব কবি হবে। তাই নাকি? নিঃস্ব কবির লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে নিঃস্ব মানুষের জন্য, নিঃস্ব মানুষের জীবনের জন্য আমি নীরবে কিছু সমাজসেবামূলক কাজ করে চলেছি। তাই নাকি? এই সব নেতাদের মতো 1 পয়সার কাজ করে 10 পয়সার কাজ করেছি বলে আমি প্রচার করে বেড়াই না। আমি বড্ড প্রচার বিমুখ, নিজের প্রচার নিজে করতে বড্ড সংকোচ বোধ করি। আমি কখনো বলি না যে আমি প্রতি বছর 20-25টা গরিব মেয়েকে বিয়ে করি। কি বললেন? প্রতি বছর আপনি 20-25টা মেয়েকে বিয়ে করেন? হ্যাঁ করি। এই না 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 না, বিয়ে করি না, বিয়ে করি না, হ্যাঁ বিয়ে করাই। এই এলাকার মা বোনদের স্বনির্ভর হওয়ার জন্য আমি সেলাই স্কুল করে দিয়েছি। অনাথ শিশুদের থাকার জন্য আমি অনাথ আশ্রম বানিয়ে দিয়েছি, আর বৃদ্ধ মানুষদের থাকার জন্য বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছি। নিজেকে প্রচার বিমুখ বলে নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করলেন মশাই। আপনারা তো ফটছে কেন মশাই? আপনাদের মতো শিলান্যাসের নামে পাথর পুঁতে দিয়ে বলি না যে কারখানা চালু হয়ে গেছে। আমি যেটা করি সেটাই বলি। প্লিজ পার্সোনাল ডিসকাস আপনারা এখানে করবেন না, বাইরে গিয়ে করবেন। কিন্তু এখানে কি জন্য এসেছেন সেটা বলুন। এই দেখুন কি ভুলো মন আমার, যেটা বলতে এসেছি সেটাই বলা হলো না। বড়বাবু, বড়বাবু, আমি আপনার কাছে একটা জেনারেল ডায়েরি করতে চাই। কি বিষয়? গতকাল রাতে আমার বাড়ি থেকে 5 লক্ষ টাকা আর 15 ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। তাই চুরির ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন? করি স্যার, 100% করি। আমার মনে হয় এই চুরিটা করেছে আমার বাড়ির সিকিউরিটি গার্ড ওই পরিমল সামন্ত। সেই জন্য বুঝি তাকে আপনি লোক লাগিয়ে খুন করে ফেললেন। কি আবল তাবল বলছেন মশাই? হ্যাঁ, আমি জীবনে কখনো একটা মশা মারার পরিকল্পনা করতে পারিনি, আর আমি করব মানুষ খুন? আরে আপনার কথা শুনে তো ছাগলেও হাসবে। এই যে বড়বাবু, ওনাকে আমার নামে এইসব আজগবি গল্প বলতে নিষেধ করুন, তা না হলে কিন্তু আমি ওনার নামে মানহানির মামলা করব। আজগুবি নয়, সত্যি আজ পরিমল সামন্ত খুন হয়েছে। হ্যাঁ বলেন কি স্যার? পরিমল খুন হয়ে গেছে? হায় 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 হায়, ওরে পরিমল ভাই আমার, চলে গেলি তো বলে গেলি না কেন রে ভাই?
তাছাড়া ওর বাড়িতে একটা বিবাহযোগ্য বোন আছে, তার কি হবে? এই খুনের মোটিভ সম্পর্কে আপনার কোনো নলেজ আছে? আছে স্যার, আছে। আমার মনে হয় পরিমল যে গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে আমার বাড়িতে চুরিটা করেছিল, ভাগ বাটারও নিয়ে হয়তো সেই গ্যাংয়ের হাতেই পরিমল খুন হয়েছে। না না স্যার, না, উনি মিথ্যা কথা বলছেন। আমার ধারণা উনি পরিমল সামন্তকে খুন করিয়েছেন। আরে আমি যদি পরিমল সামন্তকে খুন করিয়ে থাকবো, তাহলে থানায় তার নামে কমপ্লেন করতে আসবো কেন? খুনের মোটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এ কি পঙ্কজবাবু, আপনি এখানে? না না, আমি বলছি না সাহেব, কথাটা বলছে পরিমল সামন্তের বোন এই পূর্ণিমা দেবী। কি হলো ম্যাডাম, বলুন। হ্যাঁ, বলবোই তো। এই শয়তানটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার। একটা খুনি গুন্ডা লাগিয়ে আমারই চোখের সামনে আমার দাদাকে নৃশংসভাবে খুন করিয়েছে। না না বোন, তোমার কথা ভুল হয়ে যাচ্ছে। আমি তেমন মানুষ নই। আমার সম্পর্কে তোমাকে কেউ ভুল বোঝাচ্ছে। বরং তোমার দাদা গতকাল রাতে আমার বাড়ি থেকে কিছু টাকার সোনার গয়না চুরি করে। মিথ্যে কথা, আমার দাদা চুরি করেনি। নিজের দোষ আড়াল করার জন্য আপনি এই মিথ্যে গল্পের ফাঁদ পেতেছেন। একটা কথা আমার মাথায় ঢুকছে না, উনি আপনার দাদাকে খুন করতে যাবেন কেন? কারণ আমার দাদা যে ওনার ভয়ঙ্কর স্বরূপটা জানতে পেরে গেছিল। ওনারই বহু কুকর্মের কাহিনী লেখা একটা গোপন ডায়েরি আমার দাদা চুরি করে এনেছিল আপনার হাতে তুলে দিয়ে ওনার চরম শাস্তির ব্যবস্থা করতে। আর সেটাই উনি জানতে পেরে আমার দাদাকে খুন করিয়েছে স্যার। কোথায় সেই ডায়েরি? নিন ম্যাডাম, আপনি নিজের হাতে এই মূল্যবান ডায়েরিটা স্যারের হাতে তুলে দিন। কি মুশকিল, কি মুশকিল! আরে আরে, ওই ডায়েরিটা তো আমি কাল থেকে খুঁজে মরছি। ওতে সব আমার হিসেবপত্র লেখা আছে। লক্ষ্মী বোনটি আমার, তুমি ওটা আমার হাতে দাও, আমার হাতে তুলে দাও বোন। দেবেন না ম্যাডাম, দেবেন না। উনি দয়ার অবতার না শয়তানের অবতার, এবার সেটাই প্রমাণ হবে। দিন, ডায়েরিটা বড় বাবুতে তুলে দিন। আমরাও জানতে চাই এই গোপন ডায়েরিতে উনার কি কি গোপন কুকীর্তির ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। নীল স্যার, এই ডায়েরিটা পড়লেই আপনি বুঝতে পারবেন ওই শয়তানটা কত বড় ক্রিমিনাল। শালা শনিদেব যেন আমার চারিদিকে ঘিরে ধরেছে। এ কি দেখছি আমি? একটু জোরে জোরে পড়ুন স্যার, জোরে জোরে পড়ুন। ওনার গোপন কি কীর্তি কথাগুলো আমরাও জানতে চাই। হিসেব? হ্যাঁ, হিসেবই তো বটে, তবে কোনো কুকীর্তির হিসেব নয়। ডায়েরির প্রতিটি পাতায় রয়েছে ভুসি মালের হিসেব। ভুসিমালের হিসেব? চাল, ডাল, তেল, নুন, এভরিথিং গ্রসারি আইটেমের ফর্দ এবং হিসেব। হ্যাঁ স্যার, হিসেব তো সমস্ত ভুসিমালের হিসেব ওই ডায়েরিতে লেখা আছে স্যার। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম আর পথ কুকুরদের খাওয়ানোর জন্য যেসব মালপত্র আমি কিনে থাকি, ওই ডায়েরিতে হিসেব ফর্দ করে রাখি স্যার। ও স্যার, স্যার গো, ওই ডায়েরিটা যদি আমার কুকীর্তির ইতিহাস হয়ে থাকে, আপনি শুধু আমাকে অ্যারেস্ট নয়, এই থানার সামনে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দিন। আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি নিজের গলায় পরে নেব স্যার। তবু এই মিথ্যে অপমান আমি সহ্য করতে আই এম সরি মিস্টার পোদ্দার, এইভাবে আপনাকে বিব্রত করার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, কারোর এগেনস্টে কমপ্লেন আনতে হলে সঠিক তথ্য প্রমাণ জোগাড় করে তারপরেই আসবেন। আনফর্চুনেটলি একজন নিরপরাধ ব্যক্তির নামে এইভাবে মিথ্যে এলিগেন্স আনবেন না। আমি একটা বিশেষ কাজে ডিআই অফিসে যাচ্ছি। পালবাবু, আপনি দেখে সামলান। কি হলো নেতা সাহেব, বোবা হয়ে গেলেন নাকি? মনে রাখবেন, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আপনার মতো কুচুটে নেতা আমার কিচ্ছু করতে পারবে না। কি করতে পারি আর না পারি সেটা সময় হলেই বুঝতে পারবেন। আগে পরিমল সামন্তের খুনে ধরা পড়ুক, তখন প্রমাণ হয়ে যাবে আপনি দয়ার অবতার না শয়তানের অবতার। চলি বাই। পরিমল, ও পরিমল ভাই রে, তুই চলে গেলি তো বলে গেলি না কেন রে ভাই? তোর টাকা পয়সার দরকার ছিল, আমি তোকে দিতাম। আর তাছাড়া আমি তো বলেছি তোর বোনের বিয়েতে যত খরচ লাগে আমি করব। বলেন কি স্যার, পরিমলের বোনের বিয়ের খরচ আপনি দেবেন? কেন দেব না? পরিমলের বোন মানে আমারও বোন তো। স্যার, স্যার কেন রে? তোর দাদাকে খুন করেছি বলে আমাকে দাদা বলে ডাকতে তোর ঘেন্না হচ্ছে? আপনি আমায় ক্ষমা করুন।
দাদার কথা শুনে সত্য মিথ্যে যাচাই না করে আমি আপনাকে অনেক বড় ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি সত্যি আপনি খুব মহান। তাই আমার ভুল ত্রুটি ক্ষমা করুন দাদা। বাপ! দাদা বলে ডেকেছিস না? আরে আমাকে তো দাদা বলে ডেকেছিস নাকি? চল উপরে চল। আরে বোনের স্থান কখনো পায়ে হয় না, বোনের স্থান হয় বুকে। হ্যাঁ বল। আমার যে সব শেষ হয়ে গেল দাদা, আমার যে সব শেষ হয়ে গেল। কে বললো? কে বললো তো সব শেষ হয়ে গেছে? এই তো আমি দেখতে পাচ্ছি তো সব ঠিকঠাক আছে। তুই কোনো চিন্তা করিস না, তোর সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব মানে? না 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 না, তুই যদি বিয়ে করতে চাস সে দায়িত্ব আমি নিলাম, আর তাছাড়া তুই যদি নিজের পায়ে স্বনির্ভর হয়ে দাঁড়াতে চাস সে দায়িত্ব আমি নিলাম। বল তুই কোনটা চাস? আমাকে দুদিন সময় দিন, দুদিন পর এসে আমি আপনাকে জানিয়ে যাব আমি কি করব। আমি তাহলে আসি। নমস্কার। সাবধানে যাস, সাবধানে যাস বোন। রাস্তাঘাট একটু দেখে পেরোস কেমন? মেয়েদের প্রতি আপনার বরাবরই দেখছি বড্ড দরদ স্যার। কেন দরদ থাকবে না পাল বাবু? আরে মেয়েরা হলো তো মালের জাত। না না না, মেয়েরা হলো মায়ের জাত, দরদ থাকা তো স্বাভাবিক। তা পাল বাবু এবার আমার মৃত্যুবানটা বের করুন দেখে। হ্যাঁ করুন। আস্তে আস্তে হ্যাঁ। আসল ডায়েরিটাকে পাল্টে ওটাকে পেটের ভেতর লুকিয়ে রেখে আমি নকল ডায়েরিটা বের করে দিয়েছি। সাবাস পাল বাবু সাবাস, আপনার বকশিসটা আপনি যথাসময়ে পেয়ে যাবেন। এই ডায়েরিটা যদি বড় বাবুর হাতে পড়তো, জেল তো দূরের কথা, আমার ফাঁসিও হয়ে যেতে পারতো। আমি থাকতে সেটা হয় কি করে স্যার? তাই তো পরিমল সামন্ত যখনই আমাকে ফোন করে জানালো যে সে আপনার মৃত্যুবানটাকে চুরি করে এনেছে, সেটা পুলিশের হাতে তুলে দিয়ে আপনাকে ফাঁসাতে চায়, কথাটা শুনে হ্যাঁ শুনেই আমি তৎক্ষণাৎ আপনাকে ফোন করি। আর আমিও নকল ডায়েরিটা আপনার কাছে পাঠিয়ে দিয়ে পরিমলকে খুন করবার জন্য পান্নাকে পাঠিয়ে দিই। আপনার লোকই তাহলে পরিমল সামন্তকে? ইয়েস। শুয়োরের বাচ্চা বড্ড পাড় বেড়েছিল, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল। এই শালা, তুই তো উপরে চলে গেলি, এবার তোর বোনটার কি হবে রে শালা? তোর বোনটার কি হবে স্যার? সেটা পরে জানতে পারবেন ছোট বাবু। জানেন ছোট বাবু, মহাকবি বলেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি ওই পরিমল সামন্তের পুড়ে যাওয়া সংসারে পূর্ণিমা নামক রতনের সন্ধান পেয়ে গেছি। এইবার ওই রতন বাবুলাল পোদ্দারের শয়তানের মুকুটে শোভাবর্ধন করবে, শোভাবর্ধন। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তর আংটি পরি, এই মুক্তর আংটি পরি, করবে তুমি কি? কুড়িয়ে নিয়েছি। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে, খসে পড়েছে। পারছি না, এই অসহায় নরক যন্ত্রণা আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। মা, বাবা, তোমরা যেখানেই আছো তোমরা চেয়ে দেখো, চেয়ে দেখো, যাকে তোমরা এতদিন আদর যত্ন ভালোবাসা দিয়ে রাজকন্যা সাজিয়ে রেখেছিলে, আজ সে কেমন অনাদরে অবহেলায় ভিখারিনীর মতো চোখের জল ফেলছে। শুধুই চোখের জল, চোখের জল। আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার।
সইতে পারি না আমি দোষ দেব কার দিয়ে গেল বেদনারি ভার আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার আজ পড়ে আছি হিরে পান্না খুশি নেই আছে শুধু কান্না আজ পড়ে আছি হিরে পান্না খুশি নেই আছে শুধু কান্না যায় ভেঙে যায় বারে বারে কেন এই মন যে আমার দিয়ে গেল বেদনারি ভার আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার আর কত কাঁদবি রে মা? এইভাবে সারাক্ষণ চোখে জল ফেললে চোখ দুটো যে তো নষ্ট হয়ে যাবে রে মা। আমিও তো তাই চাই পিসিমা, আমার এই দুটো চোখ যেন নষ্ট হয়ে যায়, রোগ যন্ত্রণায় জর্জরিত হয়ে আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন অকেজ হয়ে যায়। তবেই তো আমি খুব শিগগিরই ওই মার বাপের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পাবো। না রে মা, না, এখনই তুই তোর মরার কথা ভাবলে চলবে না রে মা। তোকে যে সুস্থ হয়ে শক্ত মনে উঠে দাঁড়াতে হবে। এই মনটাই যার ভেঙে চুরমার হয়ে গেছে পিসিমা, সে কখনো শক্ত হয়ে উঠে দাঁড়ানোর কথা ভাবতে পারে না গো পিসিমা, পারে না। ভাবতে হবে তোকে, এখন অনেক কিছু ভাবতে হবে। কারণ যে জানোয়ারটা নেকড়ের মতো তোর সাজানো গোছানো জীবনটাকে তছনছ করে দিয়েছে, সেই নেকড়ের বুকে তোকেই বসাতে হবে। বাঘিনীর থামাও। এত কষ্টের মাঝেও তুমি আমায় হাসালে পিসিমা, যার নিজের শরীরটাকেই বই বেড়ানোর ক্ষমতা নেই, সে কিনা বাঘিনী ওই নেকড়ের বুকে থামা বসাবে। বসাবে, আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোকে যে সুস্থ হয়ে উঠতে হবে রে মা। সুস্থ হয়ে ওঠার ইচ্ছেটাই যে আমার মরে গেছে পিসিমা, বেঁচে থাকাটাই যে আমার কাছে আর চরম অভিশাপ। আমার সুন্দর পৃথিবী আজ বিষ বাষ্পে পড়ে গেছে। এখানে নিঃশ্বাস নিতে না আমার বড্ড কষ্ট হয়। মাঝে মধ্যে মনে হয় আমি যদি আত্মহত্যা করে মরে যেতাম। আমার কথা তুই কখনো ভুলেও মনে আনবি না রে মা। তোকে যে বেঁচে থাকতে হবে রে মা, তোকে যে বেঁচে থাকতে হবে। কারণ তোর বাবা মায়ের প্রতি যে চরম অন্যায় হয়েছে, তার প্রতিকার যে তোকেই করতে হবে রে মা। কেন এই ধরনের কথাবার্তা বলে আমার মনটাকে তুমি বিচলিত করে তোলো পিসিমা? আচ্ছা পিসিমা, কি হয়েছিল আমার মা ও বাপির সঙ্গে? কে করেছে সেই চরম অন্যায় পিসিমা? শুনেছিলাম আমার মা ও বাপি নাকি গ্যাংটক বেড়াতে গিয়ে ওই খাদে পড়ে মারা গেছে। না, তুই যা জানিস সেটা আসল সত্যি নয়। আসল সত্যিটা হলো কি হলো পিসিমা? তুমি চুপ করে গেলে কেন পিসিমা? বলো না, বলো আসল সত্যিটা কি, তুমি বলো। বলবো রে মা, বলবো। তবে আজ নয়, যেদিন তুই সবকিছু শুনে এর প্রতিকার করার মতো ক্ষমতা অর্জন করতে পারবি, সেদিনে আমি তোকে সব কথা বলবো রে মা। পিসিমা? হ্যাঁ রে মা, হ্যাঁ। অনেক বেলা হয়ে গেল, কাল রাত থেকে তো তুই কিছুই খাসনি। এখন একটু খেয়ে নিবি। চল মা, বস। না খেয়ে না আমার মাথাটা বড্ড ঝিমঝিম করছে। দাও পিসিমা, দাও, আগে কিছু খেয়ে নি, দাও। এখনো পর্যন্ত কোনো কাজ সারা হলো না, এর মধ্যে এত খাবারের তাড়া কিসের শুনি? শিগগির কাজগুলো সেরে আসো, তারপর গিলবে। তুমি কি বলছো বৌমা? কাল রাত থেকে ও কিছুই খায়নি। তাছাড়া এমন অসুস্থ মেয়েটাকে তুমি অসুস্থ বলে ন্যাকামো করবেন না বৌমা। দিব্যি
সুস্থ মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছে, কাণ্ডে পিণ্ডে গিলছে, আর কাজের বেলায় যত অসুস্থ। ওকে ওর কাজ করতে দিন। এই যে নেতা বালতি আছে, শিগগির যাও ঘরগুলো মুছে আসবে যাও। ও বৌমা, বৌমা গো শোনো না, আমি বলছিলাম কি আজ নয় ওর হয়ে আমি কাজটা করে দিচ্ছি। ভালো কথা, খুব ভালো কথা। ওর খাবারটা আপনি খেলে ওর পেট ভরবে তো? তাহলে যান, ওর কাজগুলো আপনি সেরে আসুন, তাহলে আপনাকে আমি ডবল খাবার খাওয়াবো। কিন্তু যে কোনো কাজ করবে না তাকে আমি কোনো খাবার খেতে দেব না। না না গো বৌদি, না না, আমার ভাগের যা যা কাজ আছে সব আমি করবো গো বৌদি, সব করবো, সব সব। কেমন করে করবি রে মা? তুই যে বড্ড অসুস্থ। তাতে কি হয়েছে পিসিমা? কাজ করতে হয়তো একটু কষ্ট হবে, সে কষ্ট আমি সহ্য করে নেব গো, কিন্তু এই খিদের যন্ত্রণা না আমি কিছুতেই সহ্য করতে পারবো না গো। তাই যা যা কাজ আছে সব আমি করবো পিসিমা, সব করবো, সব সব। থাক, থাক, আর নেকামো করে চোখের জল ফেলতে হবে না, এখন কাজে মন দাও। বৌমা, ভগবান যে তোমাকে কি ধাতু দিয়ে গড়েছেন তা কে জানে? মেয়ে হয়ে তুমি আর একটা মেয়েকে এইভাবে কষ্ট দিচ্ছ, তোমার ভালো হবে না বৌমা, তোমার ভালো হবে না, তোমার কোনোদিনও ভালো হবে না। বুড়িটার আবার চ্যাটাং চ্যাটাং কথা রাখো, ঘাট ধরে যেদিন বাড়ি থেকে বার করে দেব সেদিন ঠিক বুঝতে পারবে। না না গো বৌদি, না, পিসিমাকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না বৌদি। পিসিমা এই বাড়িতে আছে বলেই আমার বেঁচে থাকার ইচ্ছেটা যেন দ্বিগুণ ওই বেঁচে উঠেছে। আর অনেক খেতা করতে হবে না, এখন যাও এই ঘরগুলো ভালো করে মুছে ছাদের রুমগুলো মুছে আসবে যাও। ও বৌদি, আমার না খুব খিদে পেয়েছে গো বৌদি, দুটো খেয়ে নি তারপর। এই মেয়ে, সব সময় শুধু খাই খাই করো কেন বলো তো? তোমার বাপ কি এমন সম্পত্তি রেখে গেছে যে তোমার রাক্ষসে খিদে মেটাবো? বৌদি যাও, শিগগির কাজগুলো সেরে আসো, তারপর খাবার খাবে, নইলে ওই খাবার আমি কুকুরের মুখে ফেলে দেব। তার আগে তোমাকে আমি পিস পিস করে কেটে কুকুরের খাবার বানিয়ে আমার পোষা কুকুরদের মাঝে ছড়িয়ে দেবো। দাদা, কি রে, তোর হাতে নেতার বালতি কেন? নিশ্চয়ই আমার বউটা তোকে দিয়ে ঘর মোছাচ্ছে। এই শয়তানি, এই বলো, আমার বোনকে দিয়ে সব কাজ করাচ্ছ কেন বলো? তো কে করবে শুনি? কাজের মেয়েটাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিলে। তাই বলে আমার বোনকে দিয়ে তুমি? ও আমার মায়ের পেটের বোন হলে আমি কিছু বলতাম না। ও আমার কাকার একমাত্র মেয়ে, আমার আদরের ছোট বোন। ওকে যদি এই সব কাজকর্ম করাই তাহলে পাড়া প্রতিবেশীরা কি বলবে? কি বলবে? যে খুঁড়তো বোনকে আমি চাকরানি সাজিয়ে রেখেছি। ইচ্ছে করছে তোমাকে আমি। না না গো দাদা, না, বৌদির কোনো দোষ নেই। আসলে সারাদিন শুয়ে বসে থাকতে না আমার ভালো লাগে না, তাই আমি নিজে নিজেই কাজগুলো করছিলাম। কিন্তু তোর চোখ মুখ দেখেছে অন্য কথা বলছে রে, মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস। এই দেবী, সকাল সকাল টিফিন টিফিন করেছিস তো, না না খেয়ে আছিস? এ কি, এত বেলা পর্যন্ত এখানে কার খাবার পড়ে? নিশ্চয়ই তোর, তুই না খেয়ে আছিস। না গো দাদা, আমি ভাবছিলাম আমার তো এখন খিদে পাইনি, তাই হাতের কাজকর্ম সেরে নিয়ে তবেই খাবো। কার উপর অভিমান করে অন্যের দোষ তোর নিজের কাঁধে নিচ্ছিস রে? আমার উপর বল বোন, আমার উপর। না গো দাদা, না, আমার না কারো উপরে কোনো অভিমান নেই। তাহলে তুই এত বেলা পর্যন্ত না খেয়ে আছিস কেন? কেন রে বোন, কেন না খেয়ে আছিস? কারণ আমি ওকে বলেছিলাম সমস্ত কাজ সেরে না এলে ওকে আমি কোনো খাবার খেতে দেব না। দাদা, তুমি আমায় মারলে। হ্যাঁ মারলাম, তোমাকে আমি মারলাম। ও আমার আদরের ছোট বোন, ও কষ্ট পেলে আমার বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। দাদা, ও আমার স্নেহের কাননে ফোটা কুসুম কলি নয়, ও যে আমার সোনার ডিম পাড়া হাঁস। দাদা, তুমি আমার হঠাৎ সোনা ডিব্বারা হাঁস বলছো কেন গো দাদা? এমনি বলে ফেলেছি রে বোন, এমনি এমনি এমনি।
এই বন্যে, আমার বোনকে এত বেলা পর্যন্ত অভুক্ত রেখে যে অন্যায় তুমি করেছো, এই মুহূর্তে এর হাতে ধরে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত তুমি করো। না না গো দাদা না, এই বৌদি যে আমার গুরুজন, বৌদি যদি আমাকে শাসন করে তাতে আমার কিছু যায় আসে না। দেবী, কিন্তু এই বৌদি যদি আমার হাতে ধরে ক্ষমা চায় তাহলে যে আমার এই মহা পাপ হবে গো দাদা, মহা পাপ। শুনছো দেবী, শুনছো বন্যের কথাগুলো তুমি? বন্যে শোনো শোনো, আমার বোন শুধু নামেই দেবী নয়, ওর মনটাও দেবীর মতো পবিত্র। যাও, যে কাজগুলো তুমি আমার বোনকে দিয়ে করাতে চেয়েছিলে সেই কাজগুলো তুমি নিজে করবে। যাও। কি হলো? যাও। যাচ্ছে আমার হয়েছে যত জ্বালা। শালা এইসব বউগুলোকে দেখলে না মোটকা একেবারে গরম হয়ে যায়, গরম হয়ে যায়। আমি বাবুলাল পোদ্দার, লোকে বলে দয়ার অবতার, আর আমার বউটা হয়েছে মন্থরা জুড়িদার। যাকে ওসব কথা ছাড়। এই চল বোন, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো, চল। না না দাদা, আমি নিজে নিজেই খেয়ে নিতে পারবো। কেন রে? আমি তোর নিজের দাদা নই বলে আমার হাতে খেতে তুই সংকোচ বোধ করছিস? ছি ছি দাদা, ছি ছি ছি, এসব তুমি কি কথা বলছো দাদা? তুমি আমায় আশ্রয় না দিলে আমি হয়তো কবেই মরে যেতাম, তাই তুমি আমার নিজের দাদা না হলেও আমার যে সব থেকে কাছের মানুষ। ছি ছি বালাই ষাট, তুই মরতে যাবি কেন রে? তুই কেন মরতে যাবি? আমার সমস্ত পরমায়ু আমি তোকে দিলাম রে বোন। দাদা, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক বোন, বেঁচে থাক। চ চ চ, আমি নিজের হাতে খাইয়ে দেবো। বস 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 বস। দেখি আমার বোনটাকে, দেখি বোন, হাত কর। দেখি দেখি, ধর 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 ধর। দেবী, হ্যাঁ দাদা, একটা কথা বলবো? কি কথা? কাকা, আই মিন তোর বাবা, তার সমস্ত বিষয় সম্পত্তি অদ্ভুত ভাবে তোর নামে উইল করে গেছে। তুই যতদিন না সাবালিকা হবি সেই সম্পত্তির কানা করি কেউ খরচ করতে পারবে না। হ্যাঁ জানি তো। আগামীকাল তুই 18 বছরে পা দিচ্ছিস, অর্থাৎ সাবালিকা হচ্ছিস। তাই ঠিক করেছি আমি ধুমধাম করে তোর জন্মদিন পালন করব। কিন্তু কি করে করব বল বল? আমার ব্যবসায় লস চলছে, টাকা পয়সা নেই, করা তো সম্ভব নয়। তাই বলে কি আমার বোনের জন্মদিন পালন হবে না? আলবাত হবে, আলবাত হবে। দাদা, কাল থেকে তুই সবকিছু খরচ করার অধিকার পেয়ে যাচ্ছিস, তাই না? এক কাজ কর বোন, এই চেকটাতে তুই একটা সই করে দে। তো উকিল বাবু যে আমাকে বলেছে তাকে জিজ্ঞাসা না করে কোনো কাগজেই সই না করতে। ও উকিল বাবুকে আমি বুঝিয়ে বলবো, ও নিয়ে কোনো চিন্তা করিস না। এনে তুই এখানে একটা সই কর। নে নে নে। না না দাদা না, উকিল বাবুকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাগজেই সই করতে পারবো না। আমি তোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি, আমার কথা তোর কাছে ঠিক নয়, ওই উকিল বাবুর কথা তোর কাছে ঠিক। শোন, এই চেকে যদি সই না করিস আজ থেকে তোর খাবার বন্ধ। ও, এই তাহলে তোমার আসল রূপ। যেই মানুষটা আমার সঙ্গে ভালো করে কোনোদিন কথাই বলতো না, আজ তার মুখ দিয়ে কিনা মধু ঝরছে ওই ব্ল্যাঙ্ক চেকটাই সই করানোর জন্য। দেবে খেতে দাও আর নাই দাও, উকিল বাবুকে জিজ্ঞাসা না করে আমি কোনো চেকেই সই করব না। চেক যখন আমি এনেছি সই তোকে করতেই। বল তুই চেকে সই করবি কিনা? মরে গেলেও না, করবি না? কিছুতেই না। করবি না? না Stop it, please! I say stop. আরে ডক্টর বাবু, আপনি এসে গেছেন দেখছি। আপনি ডেকে পাঠিয়েছেন আর আমি আসবো না, তাই কখনো হয়? এটা বুঝি আমার পেশেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার পেশেন্ট। তা এইভাবে টর্চার করছিলেন কেন? আরে বড্ড বেওয়ারা, কোনো কথাবার্তা শুনছে না যে। না, একদম কোনো চিন্তা করবেন না আপনি, আমি এসে গেছি তো নাকি। 1 মিনিট, আমি একটু চেক আপ করে নিই। হ্যাঁ হ্যাঁ, চেক আপ করুন, চেক আপ করুন, আপনি যা করার করুন। দেখুন কি হয়েছে, দেখুন। দেখি মা, চোখ দুটো দেখি। ভালো করে দেখুন ডাক্তারবাবু। দেখুন কি দেখলেন ডাক্তারবাবু?
দেখে তো মনে হচ্ছে সাইকো পেশেন্ট, আই মিন মানসিক রোগী। আচ্ছা, ওকে তো পাগলা গারোতে পাঠানো উচিত। না না, বিশ্বাস করুন, আমি পাগল নই ডাক্তার, আমি পাগল নই। পাগল কি কখনো স্বীকার করে যে সে পাগল? তবে আমার ট্রিটমেন্টের আন্ডারে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ওকে এমনভাবে আপনি ট্রিটমেন্ট করুন ও যেন আমার অঙ্গুলি হেলনে চলে। আমি উঠতে বললে উঠবে, আর বসতে বললে বসবে। আপনি একদম চিন্তা করবেন না মিস্টার পোদ্দার, ওকে আমি আপনার হাতের খেলার পুতুল বানিয়ে দেব। আর আপনি হবেন ওর রিমোট কন্ট্রোল। ওকে যেভাবে পরিচালনা করবেন ও ঠিক সেইভাবেই চলবে। ওটা কি? তোমার ট্রিটমেন্টের ফার্স্ট মেডিসিন, কোকেন ইনজেকশন। কোকেন ইনজেকশন? ইয়েস, কোকেন ইনজেকশন। শরীরে পুশ করলে নার্ভগুলো ধীরে ধীরে কোলাপস হয়ে যাবে, ব্রেনটা স্লোলি ড্যামেজ হয়ে যাবে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকবে না। তখন ওকে যা বলবেন ও শুধু তাই করবে। না, আমি কোনো ইনজেকশন নেব না, আমি পালাই। ওকে আপনি ইনজেকশন করুন। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আমি জানি আমার অতিব্যস্ত স্বামীটির হয়তো সে কথা মনেই নেই। অফিস যাওয়ার সময় বারবার করে বলে দিলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরুক। মানুষটা আমার কোনো কথার গুরুত্ব দিল না। পুলিশকে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আজ আসুক বাড়িতে, আমি একদম কথা বলবো না। মাননীয়া তো দেখছি এক রাস অভিমান বুকো নিয়ে বিষণ্ণ বদনে উপবিষ্টা। পরিবেশ খুব গরম মনে হচ্ছে। এখন আমি কি করি? ভালোবাসার বাড়ি সিঞ্চনে সমস্ত পরিবেশ শীতল করে দেবো, না প্রেমের উষ্ণ আলিঙ্গনে সমস্ত অভিমান গলিয়ে জল করে দেবো? আমাকে একদম ছোবে না। যা বাবা, এমন ভাবে ছিটকে চলে গেলে যেন মনে হলো কোনো পরপুরুষ তোমার গায়ে হাত দিয়ে দিয়েছে। পরপুরুষ হলেও তারা পুরুষ, কিন্তু তোমায় দেখলে তো মনেই হয় না তুমি একজন পুরুষ মানুষ। কি বিয়ের এতগুলো মাস ধরে আমার সাথে সুখের দাম্পত্য জোয়ারে ভেসে বেড়াবার পরেও তোমার সন্দেহ হয় কি করে আমি পুরুষ মানুষ কিনা? শুধু দাম্পত্য সুখ দিলেই পুরুষ হওয়া যায় না মশাই। স্ত্রীর প্রতি প্রকৃত কর্তব্য করলে তবেই সে আদর্শ পুরুষ। আজ যে তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম সে কথা মনে ছিল? বলেছিলে বুঝি? একদম ভুলে গেছি। তা থাকবে কেন? চোর ডাকাত বদমাইশদের কখন কিভাবে শায়েস্তা করতে হবে, তাদেরকে কোন কোন ধারায় কেস দিয়ে কখন কোর্টে চালান করতে হবে সেই সব পাই টু পাই মনে থাকে। অথচ বউ একটা কথা বলে সেটা মনে থাকে না। আই এম সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। থাক। আচ্ছা, আমায় দেখে কি তোমার একবারও মনে হচ্ছে না আজ আমি কেন স্পেশাল ভাবে সেজেছি? প্রতিদিন তোমার স্পেশাল সেজে দেখতে ভালো লাগে তাই। মোটেও না। আজ আমাদের দুজনের জীবনের বিশেষ একটা দিন। বলো তো সেই বিশেষ দিনটা কি? কি বিশেষ দিন? কি বিশেষ দিন? কি বিশেষ? ওর যদি আমাদের বিবাহ বার্ষিকীর কথা মনে না পড়ে তাহলে ওকে আমি মনে পড়েছে, এইবার মনে পড়েছে। যাক, মনে পড়লো তাহলে। মনে আবার পড়বে না তা কখনো হয়? এমন বিশেষ রাত গত মাসে আজকের তারিখে তুমি বাবার বাড়ি যাবে বলে আমাকে তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলেছিলে। আমি তো যথারীতি ভুলে গিয়ে সেই রাত্রির 11টায় যখন ফিরলাম তখন তোমার সে কি রণরঙ্গিনী মূর্তি সোজা বাইরের বারান্দায় বার করে দিয়ে আমাকে সারা রাত্রির মশার কামড় খাটিয়েছিলে। এমন বিশেষ রাত কি কখনো ভোলা যায়? থামো, ওটা তোমার বিশেষ দিন হলো, অথচ সারাটা বছর ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি সেই বিবাহ বার্ষিকীর দিনটার কথাই তোমার মনে নেই। তা মনে থাকবে কি করে? তোমার কাছে তো বিয়েটা একটা পুতুল খেলা মাত্র, আর আমি যেন সেই পুতুল খেলার সাথী। স্ত্রী হিসাবে তুমি আমাকে একটু ভালোবাসো না? একটু না। সরি, সত্যি সত্যি আমি তোমার এক অপদার্থ স্বামী। শুধু তোমার থেকে বুক ভরা ভালোবাসা নিয়েছি, পরিবর্তে দিনে এতটুকু ভালোবাসা। শুধু আমি নই উর্মি, আমার মতন এদেশের অধিকাংশ আইনের রক্ষকের কাছে স্ত্রী পুত্র পরিবারের চেয়ে দেশ অনেক আগে। তাই তো পুজো পার্বণ যে কোনো আনন্দ অনুষ্ঠানে সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে না আমরা আমাদের পরিবারের কথা ভুলে থাকতে বাধ্য হই। যখন আমরা অন্যের স্ত্রী সন্তানকে সুরক্ষা দিই তখন আমাদের পরিবার ঘরে বসে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই
ইচ্ছা থাকলেও তাদেরকে আমরা সময় দিতে পারি না। এই যে কি কষ্টের, তা আমরা কাউকে মুখ ফুটে বোঝাতে পারি না। তাই বলে আজকের দিনটার কথা তুমি ভুলে যাবে এ আমি ভাবতেও পারছি না। ভুলিনি ম্যাডাম, ভুলিনি। তাই তো জাস্ট টাইমে থানা থেকে বেরিয়ে তোমার জন্য একটা অ্যানিভার্সারি গিফট কিনতে গিয়েছিলাম একটা জুয়েলারি শপে। সেখান থেকে ফেরার সময় একটা স্কুলের বাচ্চা অটোর ধাক্কায় ভীষণভাবে ইনজুরি হয়ে রাস্তায় পড়ে ছটফট করছিল। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে তোমার কাছে আসতে বড্ড দেরি হয়ে গেল। ছি ছি ছি, না জেনে না বুঝে আমি তোমায় ভুল বুঝলাম। আমি বড্ড বাজে, বড্ড খারাপ। কে বলেছে তুমি খারাপ? তুমি তো আমার মন ভালো করে দেওয়ার মহৌষধি। দেখি তো হাতটা। কেমন হয়েছে বলো? খুব সুন্দর, কিন্তু আমার যে বড় লজ্জা করছে গো। আমি শুধু স্বার্থপরের মতো তোমার কাছ থেকে নিয়েই গেলাম, বিনিময় যে কিছুই দিলাম না। কে বলেছে তুমি কিছু দাওনি? তুমি তো আমার এই ছন্ন ছাড়া জীবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো। সাথে রঙা রামধনু রঙে রাঙিয়ে দিয়েছো আমার সুখের পৃথিবী। তাই তো তুমি আমার প্রেমের সঞ্চারিণী। আমি ও চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। ও চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না কো আলোর ভাবনা। কি দাদা তুমি রয়েছো দেখছি? খুব টেনশনে আছিস মনে হচ্ছে। না মানে তোমাদের না জানিয়ে আজ আমি একটা মারাত্মক ভুল কাজ করে ফেলেছি। ভুল কাজ? হ্যাঁ বৌদি, হ্যাঁ। এটা না করলে হয়তো একটা অসহায় জীবন অকালেই ঝরে যেত। তাই তোমাদের পারমিশন ছাড়াই এই কাজ আমি করতে বাধ্য হয়েছি। কি করেছো আগে সেটা তো পরিষ্কার করে বলো। বলছি বৌদি, বলছি। জানো বৌদি, আজ অফিস থেকে ফেরার পথে গাড়ি না পেয়ে আমি পায়ে হেঁটে আসছিলাম। হঠাৎ দেখি অনেক দূরে একটা মেয়ে না বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে ছুটে চলেছে। কে আছো? কে আছো? খবরদার, একদম ছুটাছুটি করবে না। যদি ভালো চাও আমার সঙ্গে চলে। আমি যখন একবার ওখান থেকে পালিয়ে এসেছি তখন আমি আর মরে গেলে ওখানে ফিরবো না। না ফিরলে তোমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যাবো। চলে এসো বলছি। না, তার থেকে ভালো একেবারেই মেরে ফেলো, তাতে তোমারও দায়িত্ব কমবে আর আমিও মুক্তি পেয়ে যাবো। নাও নাও নাও, মারো মারো আমাকে, মারো। তোমাকে প্রাণে মারার হুকুম থাকলে এতক্ষণে শেষ করে ফেলতাম, কিন্তু স্যার বলেছেন তোমার শ্বাসটুকু রেখে তোমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যেতে। তাই তো বলছি, যদি মার খেতে না চাও চলে এসো। আমি যখন একবার ওখান থেকে পালিয়ে চলে এসেছি তখন আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরবো না। ওটা বাড়ি নয়, ওটা একটা নরক কুণ্ড। আর ওটা দাদা নয়, ওটা একটা নর পিশাচ। ও আমাকে একটু একটু করে মেরে ফেলবে, কিন্তু আমি তো বাঁচতে চাই, তাই জন্য তো আমি ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু এই পান্নার চোখে ফাঁকি দিয়ে তুমি কোথাও পালাতে পারবে না। চলে এসো বলছি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। এই পান্না মশানের হাত থেকে
বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না? আসবে না জানোয়ার, আসবে। তোদের মতো পশুদের ভয়ে এ দেশের জনগণ মুখ বুজে থাকলেও ওই নারীর সম্মান বাঁচানোর জন্য প্রকৃত পুরুষ থেকে এগিয়ে আসবে। আবে শালা হারামির বাচ্চা, শালা মেয়ে ছেলে থেকে হিরো সাজার শখ জেগেছে। তোর হিরোগিরি আজ আমি ঘুচিয়ে দেবো বে শালা। এই মুহূর্তে কেটে পড়, নাহলে ওনার সম্মান বাঁচানোর জন্য তোর জীবনটা নিতে দ্বিধাবোধ করবো না। এই নে চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি বে শালা, কিন্তু কাজটা তুই ভালো করলি না। তুই বাবুলাল পোদ্দারের শিকার ছিনে নিয়েছিস, আখেরে বহুত পস্তাতে হবে। কথাটা ইয়াদ রাখিস। বাবুলাল পোদ্দার? কিন্তু কেউই বাবুলাল পোদ্দার। আমার যে এত তো দাদা একটা শয়তান আমাকে প্রায় নজরবন্দি করে রেখেছিল। তোমার মা বাবা কেউ নেই, তাই জন্য তো আমি দাদার আশ্রয় থাকি। আর আমার দাদা কারণে অকারণে আমার উপর প্রচুর অত্যাচার করে, জানেন তো। আর কাজের লোকের মতো না আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নেয়। তাই জন্য তো আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ, খুব একটা সুস্থ নও। না, আমার শরীরটা না একদম ভালো নেই, জানেন। আমার দাদা আমার চিকিৎসা করার জন্য একটা ডাক্তার নিয়ে এসেছে, আর সেও তো একটা পিশাচ। কি যেন একটা ইঞ্জেকশন দেয়, তাতেই না আমার সারা শরীরটা কেমন যেন অবশ হয়ে যায়। ওরা না ওরা মেরে ফেলবে। সে কি? হ্যাঁ, আপনি আপনার বাড়িতে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? আমার বাড়ি? আমার তো নিজের কোনো বাড়ি নেই, আমি দাদার বাসাতেই থাকি। কোনো অসুবিধা হবে না, আপনার দাদাকে বলে আমাকে একটু থাকার জায়গা করে দিন না। কিন্তু কোনো কিন্তু বলবেন না, আপনি আমাকে একটু থাকার জায়গা দেবেন। তার বিনিময়ে না আমি না সব কাজ করতে পারি, জানেন, সব কাজ করতে পারি। তার বিনিময়ে আপনাদের ঘরের সমস্ত কাজকর্ম করে দেব। তার বিনিময়ে আমাকে একটু খেতে দেবেন, আমাকে একটু আশ্রয় দিন না, একটু আশ্রয় আশ্রয়। পারিনি পারিনি দাদা, পারিনি। সেই মেয়েটির কাতর অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি। তাই বুঝি মেয়েটিকে তুমি এখানে নিয়ে এসেছো? হ্যাঁ বৌদি, হ্যাঁ। যদি তোমাদের মনে হয় আমি কোনো অন্যায় কাজ করেছি, তাহলে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করেই নেব। শাস্তি? হ্যাঁ, শাস্তি তোকে দিতাম যদি তুই ওই মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে আসতিস। অভি, আজ তুই আমার সত্যিকারের ভাইয়ের মতো কাজ করেছিস রে। তোকে আমি কথা দিচ্ছি, ওই মেয়েটা যতদিন খুশি আমাদের বাড়িতে পূর্ণ মর্যাদায় আশ্রিতা হয়ে থাকবে। আমিও এটাই চাই। কিন্তু ঠাকুরপো, মেয়েটি কোথায়? ওই তো পাশের ঘরেই বসে দিয়ে এসেছি। ও মা, পাশে ঘরে কেন? সে তো এখন আমাদের ঘরের মেয়ে। আমি যাই ওকে ভেতরে নিয়ে আসি। তার আর কোনো প্রয়োজন হবে না বৌদি। এই পাশের ঘর থেকে আপনাদের সমস্ত কথাবার্তা শুনে আমি নিজেই সাহস করে ভেতরে চলে এলাম। থাক ভাই থাক, এখানে একদম সংকোচ করবে না, নিজের ঘর মনে করে মানিয়ে গুছিয়ে নেবে, কেমন? ঠাকুরপো, তোমরা কথা বলো, আমি ওর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। মিষ্টি মেয়ে। থাক 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 থাক, তোমার নাম কি? দেবলি না, সবাই আমাকে দেবী বলেই ডাকে। তুমি বাবুলাল পোদ্দারের বোন? হ্যাঁ স্যার, তুমি নিজের বোন নই, খুড়তুতো বোন। বাবুলাল পোদ্দারের বিরুদ্ধে তোমার এত অভিযোগ, অথচ এলাকাবাসী জানেন তিনি একজন সৎ বিশিষ্ট সমাজসেবী, মানুষের উপকার করে বেড়ান। মিথ্যে কথা, ওটা আমার দাদার একটা বাইরের আবরণ, আর ভেতরটা একেবারে অত্যন্ত কুৎসিত। দাদা, সমাজ সেবার আড়ালে আমি একজন দাগি আসামি। সেলাই স্কুল, অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমকে সামনে রেখে আমি অসামাজিক কাজকর্ম করে বেড়াই। এসব আপনি কি বলছেন? এটা আমার বাইরের লুকানো রূপ, আর ঘরের লুকানো রূপটা হলো আমি দাদা নই, পিশাচ। এই মা বাপ মরা বোনটাকে আমি দুবেলা পেট ভরে খেতে দিই না, দিন রাত অত্যাচার করি। কি রে বোন, ঠিক বলছি তো? না না, ও কিন্তু এখানে এসব কথা কিছু বলেনি। বলবে স্যার, বলবে। সবাইকে যেমন বলে বেড়ায় আপনাদেরকেও ঠিক এই কথাগুলো বলবে। আর একটু অপেক্ষা করুন। বলা নিশ্চয় কোনো কারণ আছে? আরে আছে তো, কারণ আছে। কারণ মানসিকভাবে আমার বোনটা যে অসুস্থ,
অসুস্থ? হ্যাঁ স্যার অসুস্থ। তা নাহলে বুঝুন, গতকাল রাতে আমি ওর জন্মদিন পালন করব বলে এই বড় থেকে একটা কেক নিয়ে আসলাম। তারপর ও যেসব খাবার খেতে ভালোবাসে সেসব খাবারও আনলাম, কিন্তু হতভাগী কেকটাও কাটলো না আর খাবারগুলো মুখেও তুললো না। কিন্তু কেন? কেন আবার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওর নিজের দাদা নই। আচ্ছা বড়বাবু, আপনি ভালো করে বুঝুন, যে বোনকে আমি নিজের হাতে খাইয়ে তবে আমি খেতে বসি, যে বোনের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে তবে আমি ঘুমোতে যাই, সেই বোন বলে কিনা আমি ওর নিজের দাদা নই। এই নিয়ে একটু বোকা দিয়েছিলাম স্যার। বোকা না, না বোকা ঠিক নয়, একটু উচ্চ স্বরে বলেছিলাম, এই বোন তুই যদি এমন করিস তাহলে তোকে আমি। ব্যাস, বাবু রাগ হয়ে গেল, কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেল। এই এই চুপ! ওইগুলো আমার জন্মদিন পালনের বাহানায় আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক চেকটা সই করে নিতে চেয়েছিল। আমি সই না করি না, আমাকে ভীষণ মারে জানেন স্যার, ভীষণ মারে, ভীষণ মারে, ভীষণ মারে, ভীষণ মারে। ওই পিসাব ডাক্তারটাকে নিয়ে এসছে না, কি যেন একটা ইঞ্জেকশন দেয়, আর তাতেই না আমার সারা শরীরটা কেমন যেন অবশ হয়ে যায়। আমি তো ওই জন্যই পালিয়ে এসেছি। এই দেখুন স্যার, ওর মাথা কাজ করছে না, আবল তাবল বলছে, এখনো ট্রিটমেন্টের দরকার। এ বোন, বোন চ বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ। কিছুতেই আমি ওই বাড়িতে ফিরবো না। এই বিয়াদব মেয়ে, এক চড় মারবো জানিস তো। খবরদার, ওর হাতটা আপনি ছেড়ে দিন। ও যখন যেতে চাইছে না, ওকে আপনি কিছুতে নিয়ে যেতে পারবেন না। বড়বাবু, ও বড়বাবু, এটা কি হচ্ছে বড়বাবু? একটা পাগলি মেয়েকে আপনারা এভাবে আটকে রেখেছেন, তাছাড়া ওর ট্রিটমেন্টে আপনারা বাধা দিচ্ছেন। না না, ও যদি সত্যি মেন্টাল পেশেন্ট হয় আর এই মুহূর্তে যদি ওর ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা ওকে আটকাবো না, কিন্তু তার আগে প্রমাণ চাই, প্রমাণ। এই নিন স্যার, এই ফাইলটার মধ্যেই আছে সমস্ত প্রমাণ। কে আপনি? ডক্টর মৃদুল সরকার, সাইকিয়াট্রিস্ট। বিগত প্রায় 6 বছর ধরে ওর আমি ট্রিটমেন্ট করে আসছি। স্যার এইটাও মিথ্যে কথা, উনি তো মাত্র 2 দিন হলো এসেছেন। সত্যি কি মিথ্যে এই ফাইলটা দেখলেই বুঝতে পারবেন। এর ভেতরে সমস্ত ডকুমেন্টস আছে, কাইন্ডলি দেখুন স্যার, দেখুন। হাউ স্ট্রেঞ্জ! কি দেখলে দাদা? ডকুমেন্টস কি বলছে? দেবলীনা সত্যিই মেন্টাল পেশেন্ট। ডক্টর সরকার লাস্ট 6 বছর ধরে ট্রিটমেন্ট করছে। দেবলীনাই আমাদের মিথ্যে বলেছে। স্যার না 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 স্যার, না, আমার বোন কোনো মিথ্যে কথা বলছে না। আসলে ওর মাথা যখন কাজ না করে ও তখন এইসব কথাবার্তা বলে স্যার। দেখুন স্যার, এই মুহূর্তে যদি মেডিসিন অ্যাপ্লাই না করা হয় তাহলে একটু পরে বদ্ধ পাগলের আচরণ শুরু করবে। তাই নাকি? হ্যাঁ স্যার, এবার আপনি ডিসিশন নিন, এই পেশেন্টকে আটকে রাখবেন কি না। আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না বড়বাবু। না, আপনি যদি ওকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। স্যার স্যার, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার, আমাকে ওখানে পাঠাবেন না। ওখানে গেলে দাদা যে আমাকে মারতে মারতে মেরে ফেলবে। শোনো দেবলীনা, তোমার কোনো ভয় নেই। থানার ছোট বাবুকে আমি তোমার ওপর 24 ঘন্টা নজর রাখতে বলবো। কেউ যদি তোমার ওপর টর্চার করে তাহলে তার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব। নিশ্চয়ই নেবেন স্যার, নিশ্চয়ই নেবেন। পুলিশ অফিসার হিসেবে এটা তো আপনার কর্তব্য স্যার। হ্যাঁ কর্তব্য। স্যার একটা কথা বলবো, আপনার মতো পুলিশ অফিসার যদি প্রত্যেকটি থানায় থাকতো তাহলে দেশের মা বোনদের আর এইভাবে ঘরে বাইরে হেনস্থা হতে হতো না। চলো দেবলীনা, চল ইনজেকশন নেওয়ার সময় হয়েছে, চলো। আমি ওই ইনজেকশন নেব না, ওটা নিলে আমার খুব কষ্ট হয়। আজ কষ্ট হলে কাল তুই ঠিক সুস্থ হয়ে উঠবি। চল আমি বাড়ি চল, কিছুতেই ইনজেকশন নেব না। বলছি বাড়ি ছেড়ে চল, দাও, চল ছেড়ে বাড়ি দাও, ছেড়ে দাও। চল। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আজ আমার সেই দুঃসম্পর্কী দাদা তার ফার্ম অফিসে আমায় একটা চাকরি দেবেন বলেছেন, তাই তাই আমি এখানে তার অফিসে ইন্টারভিউ দিতে এসেছি। চাকরি তো আর হাতের মোয়া নয় ম্যাডাম, যে চাইলেই পাওয়া যায়। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। কাঠখড় পড়তে হবে কেন? দাদা তো নিজেই আমাকে তার ফার্ম অফিসে চাকরি দেবেন বলেছেন। চাকরি দিলেই যে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন এমনটা ভাববেন না। তার আগে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে লাগবে। পুলিশ ভেরিফিকেশন কেন? অতীতে আপনার কোনো অপরাধ হিস্ট্রি আছে কিনা সেটা খতিয়ে দেখে আমরা রিপোর্ট দেবো, তবেই আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। আমার অপরাধ হিস্টরি থাকবে কেন? আমি তো একজন মেয়ে। মেয়েরাই তো আজকাল বেশি অপরাধ প্রবণ হয় ম্যাডাম। ওরা 3টে 4টে করে বয়ফ্রেন্ডকে ফাঁসিয়ে রেখেছে।
কাকে বিয়ে করবে তারা নিজেরাই জানে না। বিবাহিত মেয়েরা আবার প্রেমিককে পাওয়ার জন্য নিজের স্বামীকেই খুন করিয়ে দিচ্ছে। তা আপনার মধ্যে এমন কোনো বদগুণ আছে নাকি? কি আজে বাজে কথা বলছেন? এসব আমি কোনোদিন ভাবিও নি আর করিও নি। আমরা করিয়ে নেব। আই মিন আপনার নামে এমন সব রিপোর্ট বার করে আনবো যে আপনার চাকরিটাই হবে না। কি বলছেন কি আপনি? আহাহাহাহা। চমকাবেন না ম্যাডাম, চমকাবেন না। আপনি যাতে নির্ঝঞ্ঝাটে চাকরিতে জয়েন করতে পারেন তার সব রকম ব্যবস্থা আমরা করে দেব। তবে তার জন্য 50,000 টাকা লাগবে। ও ঘুষ চাইছেন? ঘুষ নয় ম্যাডাম, ডোনেশন। ডোনেশন চাইছেন? কিন্তু কেন? আর ডোনেশন? আমি শুনলাম তুমি নাকি বাবুলাল পোদ্দারের অফিসে চাকরি নিচ্ছ। ভালো কথা। আরে বাবা, খুব ভালো কথা। তুমি মন দিয়ে চাকরি করবে আর আমার দলের ছেলেরা তোমাকে কেউ বিরক্ত করবে না। তুমি শুধু আমাদের পার্টি ফান্ডে 50,000 টাকা ডোনেশন দিয়ে দাও। আচ্ছা, আপনার কি ভেবেছেন বলুন তো? কি চাকরি, কত পেমেন্ট, তার কিছুই ঠিক নয়। অথচ উনি পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা চাইছেন, আপনি পার্টি ফান্ডের টাকা চাইছেন, কিন্তু কেন? আরে বাবা, কোনো প্রশ্ন নয় আর কোনো উত্তরও নয়। তুমি আমার এলাকা থেকে চাকরি করে মাসে মাসে টাকা বাড়ি নিয়ে যাবে, অথচ আমাকে ট্যাক্স দেবে না। তা তো চলবে না। টাকা না দিলে তুমি আমার এলাকায় চাকরি করতে পারবে না, আর আপনার পুলিশ ভেরিফিকেশনটাও হবে না। বিশ্বাস করুন, এত টাকা আমার কাছে নেই। খুবই গরিব বাড়ির মেয়ে আমি। দাদার সামান্য বেতনে কোনো রকম খেয়ে পড়ে বেঁচেছিলাম, কিন্তু দাদা খুন হয়ে যাওয়ার পর আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। দয়া করে আপনারা আমাকে চাকরিটা করতে দিন স্যার। দেখো মেয়ে, আমরা হলাম নেতা, আর আমাদের এই মনের মধ্যে না দয়া, মায়া, মমতা বলে কিচ্ছু থাকতে নেই। আর আমরা মানে পুলিশেরাও ঠিক তাই, ওইসব নেতাদের কাছাকাছি থাকি কিনা। কিন্তু আরে বাবা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। টাকা দিতে না পারো, তুমি অন্য কিছু দাও নাকি বলেন পঙ্কজ বাবু? নিশ্চয়ই, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না? বলুন কি চান আপনারা? আরে তেমন কিছু নয়, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। মানে বাবুলাল পোদ্দার আসার আগে মানে আমাদের এই দুজনকে মানে একটু খুশি করে দিলেই সব সমস্যার সমাধান। কি বলেন? এত ভেঙে বলার কি আছে? একজন নারী একজন পুরুষকে যে কিভাবে খুশি করে সেটা কি আপনাকে আরো খোলাখুলি বোঝাতে হবে? আরে না না না, উনি সব কিছুই বুঝে গেছেন। তাই তো বাবুলাল পোদ্দার আসার আগে আমাদের এই দুজনকে তুমি একটু খুশি করে দাও। একে আপনি হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আপনারা, ছাড়ুন। ল্যাম্পট, চরিত্রহীন, কি ভেবেছো তোমরা নারীরা চিরকাল তোমাদের কামনার আগুনে জ্বলে পুড়ে মরবে? না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাদের মতো নরকের কীটগুলোকে আমি নিজে হাতে খুন করতাম। তবে এই নাও বোন, যারা তোমার সম্মান হরণ করবার জন্য হাত বাড়িয়েছে তাদেরকে তুমি নিজের হাতে গুলি করে মারো। ধরো পিস্তল, মারো ওদের। আমি বলছি মারো, মারো ওদের, মারো বলছে, মারো ওদের, মারো। আমি মানুষ খুন করতে পারবো না, আমি মানুষ খুন করতে পারবো না। আমি জানি নারীরা নাগিন ড্যান্স করে পুরুষের মনোরঞ্জন করে, সব নারী আবার নাগিন হয়ে ছবল মারতে পারে না। আপনারা এইভাবে হাসছেন কেন? তোমার ব্যর্থতা দেখে। ব্যর্থতা? হ্যাঁ ব্যর্থতা। এত সময় এখানে যা হচ্ছিল, তোমার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ইন্টারভিউ? হ্যাঁ। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এতদিন জানতাম এই নেতা বাবুর সঙ্গে আপনার সম্পর্ক আদায় কাজ করায়, অথচ আজ দেখছি একেবারে গলায় গলা। তাছাড়া আমি হলাম নেতা, আর নেতারা কি জানো তো, নেতার হচ্ছে গিরগিটির মতো, ওরা যখন তখন রং বদলাতেও পারে। আর উনি হলেন বহুরূপী, ঘন ঘন রূপ পাল্টানো ওনার ধর্ম। দেখো, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কখনো শত্রু আবার কখনো মিত্র হয়ে যাই। ওসব তোমার ভাবার দরকার নেই। আসলে যে কাজের জন্য আমি তোমাকে নির্বাচন করেছিলাম সেই কাজে তুমি দাহা ফেল করেছো। আমি ফেল করেছি? হ্যাঁ, তুমি ফেল করেছো। তবে দোষ তোমার একার নয়, দোষ এই অপদার্থদেরও আছে।
এরা ঠিকমতো অভিনয় করে তোমার ভেতরের জ্বালাময়ী রূপটাকে বের করতে পারেনি। এবার ইন্টারভিউটা নেব আমি। আপনি আধ্যাত্মিকের উপর ইন্টারভিউ নেব। আমি ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা আশ্রম বানিয়েছি। সেই আশ্রমের সেবাদাসী হয়ে তুমি আমার ভক্তদের সেবা দেবে। তাতে অর্থ এবং পুণ্য দুটোই কামাতে পারবে। তা কিভাবে সেবা দেবে একবার দেখাও দেখি। লজ্জা নেই, দেখাও 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 দেখাও। ऐसी ऐसे लागी लगन मेरा हो गई मगन, ऐसे लागी लगन मेरा हो गई मगन, ऐसे लागी लगन मेरा हो गई मगन। ओ तो हरे 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 गुन गाने लगे, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसे लागे लगे
না না না, শেষ করার দরকার নেই। তুমি শুরু করেছো আর আমি শেষ করব। মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? পূর্ণিমা, আমার ভেতরে দেবতা প্রকট হয়ে গেছে। এবার সেবা দিয়ে সেই দেবতাকে তুমি সন্তুষ্ট করো পূর্ণিমা। এই, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? আজ এই ধর্মমূলক ইন্টারভিউতে পাস করো আর ফেল করো, তোমাদের ভাগ তোমরা পেয়ে যাবে। যাও, বাইরে অপেক্ষা করো। চলো চলো। এটাই তাহলে আপনার আসল স্বরূপ? বোন বলে ডেকে চাকরি দেবার টপ ফেলে আপনি আমার সর্বনাশ করতে চাইছেন, কিন্তু কেন? তোর দাদা আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল, সে তো শালা পাঙ্গা নিয়ে উপরে চলে গেছে। এই শালা, উপর থেকে দেখ এবার তোর বোনটার কি হবে রে? তোর বোনটার। এই, আমি বাবুলাল পোদ্দার, আমার একটা ধর্ম আছে। আমি মাছ মাংস কিছুই খাই না, পেঁয়াজ রসুনও পছন্দ করি না। কিন্তু তোদের মতো মাগি ছাড়া আবার রাতে ঘুমোতে পারি না রে। গাড়ি দেখেও শান্তি, গাড়ি চালিয়েও শান্তি। লক্ষ্মীটি, তুমি কিচ্ছু মনে করো না। তোমাকে আমি এঠো করে দিলাম, কোনো দুঃখেরও কারণ নেই, কান্নাকাটিরও কারণ নেই। আমি বাবুলাল পোদ্দার, লোকে বলে দয়ার অবতার। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আমার পার্মানেন্ট রক্ষিতা করে রাখবো। চরিত্রহীন লম্পট, তোর এই স্বরূপটা আমি পুলিশকে জানিয়ে দেব। আর আমি পুলিশ হয়ে তোমাকে এই নষ্ট চরিত্রের তকমা লাগিয়ে বাবুলাল পোদ্দারের মতো শত সমাজসেবীকে বদনাম করার মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব। আর আমি এখানকার সমস্ত ছবি আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি। তুই শব্দ করেছো তো এই সমস্ত ছবি ভাইরাল করে দেব। মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইলাম, মানুষের করিলাম কি? পারছি না, দেবুলনাকে আমি কিছুতেই ভুলে থাকতে পারছি না। সেই এক পলক দেখার পর থেকে ওকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ও যেন আমার কাছের মানুষ হয়ে গেছে। কিন্তু কিন্তু চোখে মুখে দেখেছি দাদার প্রতি অন্যায়, অবিচার, অত্যাচারের প্রতিবাদ। না 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 না, আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই কি
পা দুটো আমার টলছে কেন, সারা শরীরটা আমার অবশ্যই আসছে কেন, একে আমার দুটো চোখে ঘুম চড়িয়ে আসছে কেন? না না, আমার এখন বড্ড ঘুম পাচ্ছে। আমি বরং এখানে একটু ঘুমিয়ে পড়ি। আমি এখানে একটু ঘুমিয়ে পড়ি। যেও না, যেও না দেবলো না, যেও না, আমার ছেড়ে তুমি চলে যেও না। আমি যে তুমি বড্ড ভালোবাসি দেবলি না। ফিরে এসো দেবলি না, ফিরে এসো প্লিজ প্লিজ, তুমি ফিরে এসো। কি হয়েছে ঠাকুরপো? এমন করে চিৎকার করছো কেন? কই, কোথায় দেবলি না? ঠাকুরপো, এই ঠাকুরপো! কি হয়েছে বৌদি, কি হয়েছে? আরে বাবা, সেটা তো আমি জানতে চাইছি, তোমার হঠাৎ হলোটা কি যে এইভাবে দেবলি না বলে চিৎকার করছিলে? কই না তো। না তো মানে? তোমার চিৎকার শুনে ছুটে এসে দেখি তুমি যেন কাউকে জড়িয়ে ধরে কাছে টানতে চাইছো। তাই নাকি? হ্যাঁ গো। ছি 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 ছি, কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড! আসলে কি আছে জানো বৌদি, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তাই। আরে ঘুমের করে স্বপ্নের মাঝে বুঝি দেবলি না তোমার কাছে চলে এসেছিল, তাই না বৌদি? আর লোকে লাভ নেই ঠাকুরপো, তোমার এই ডুবে ডুবে জল খাওয়ার ব্যাপারটা না আমার কাছে ধরা পড়ে গেছে। মেয়েটাকে বুঝি খুব ভালোবেসে ফেলেছে, তাই না? হ্যাঁ বৌদি, হ্যাঁ, এমন একটা সহজ সরল অসহায় মেয়েকে না ভালোবেসে থাকা যায় বৌদি? কিন্তু কিন্তু তোমার দাদা যে বললো মেয়েটা নাকি পাগল। না বৌদি না, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে তোমাদের থেকে মেয়েটার সঙ্গে আমি বেশি সময় কাটিয়েছি। কই, ওর মধ্যে তো পাগলামি দেখতে পাইনি। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমার মনে হচ্ছে ওর কোনো আত্মীয় পরিজনেরা বিশেষ করে উদ্দেশ্যকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। বলো কি ঠাকুরপো? তাই যদি হবে তাহলে তো মেয়েটার ওখানে ভীষণ বিপদ। হ্যাঁ, ভীষণই বিপদ তো। ও দাদার উপর খুব টর্চার করে, তাই তো বাড়ি থেকে পালিয়ে এসেছিল। তাহলে সেদিন ও দাদার হাতে ওকে তুলে দাওটা আমাদের একদম উচিত হয়নি ঠাকুরপো। কি করব বলো? কোথা থেকে একজন ডাক্তারবাবু এলো, কি সব কাগজপত্র দেখালো, আর দাদা আইনি জটিলতার ভয়ে ওকে ছেড়ে দিতে বাধ্য হলো। কিন্তু না জানি মেয়েটা কেমন আছে, কি করছে। তুমি অযথা চিন্তা করছো ঠাকুরপো। তোমার দাদা মেয়েটার উপর নজর রাখার জন্য থানার ছোট বাবুকে দায়িত্ব দিয়ে এসেছেন। তাই যেন হয় বৌদি, আমি তোমাকে অনুরোধ করছি বৌদি, তুমি দাদাকে বলে কিছু একটা করো বৌদি। ওর যদি কিচ্ছু হয়ে যায় আমি যে সহ্য করতে পারবো না গো বৌদি, আমি যে সহ্য করতে পারবো না, আমি যে মরে যাবো গো বৌদি। ওকে যে আমি বড্ড ভালোবাসি। একদম কাটবে না, চুপ করো বলছি। আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব। এবার চুপ করো, চুপ করো। क्या সিনেমাই, আপাতত এটাকে মোবাইলে তুলে রাখি, পরে এটাকে রোমান্টিক সিন বলে চালিয়ে কোনো ফায়দা তোলা যায় কিনা দেখা যাবে। কে? আগে আমি ছোটবাবু পঙ্কজ পাল, ভেতরে আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন, কিন্তু আপনি হতাশ এই সময়? ভুল সময় এসে পড়লাম বোধ হয়, তাই না ম্যাডাম? ঠিক আছে, আমি বরং তাহলে পরে আসবো। দাঁড়ান, ভুল সময় বলতে আপনি কি মিন করতে চাইছেন? না না, তেমন কিছু নয়। আপনারা নিরালায় কিছু বিশেষ এবং ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন, তাই আমার মনে হলো এই সময় আপনাদেরকে ডিস্টার্ব করা। শাট আপ! আপনার ইঙ্গিতটা বড্ড আপত্তিকর। একটা কথা সবসময় মনে রাখবেন, উনি আমার বৌদি নয়, উনি আমার মা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গীয়াৎ বিগরীয়সী, আমার মা। আপনার ঠাকুরপো, পুলিশ মানেই তো সন্দেহবাতিক, ওর আলোর মাঝেও অন্ধকারকেই খুঁজে বেড়ায়। বৌদি, কি জন্য এসেছেন বলুন? আগে বড়বাবুকে ওই বাবুলাল পোদ্দারের বাড়ির কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট দেওয়ার ছিল। রিপোর্ট? কিন্তু বড়বাবু থানাতে নেই দেখে এখানেই চলে এলাম রিপোর্টগুলো জানাতে। বলুন দেবরনে ভালো আছে তো? ও সুস্থ আছে তো? ওর বেগম টর্চার হচ্ছে না তো? আরে দাঁড়ান দাঁড়ান, দেবলীনাকে নিয়ে আপনারা এতটাই উতলা হয়ে পড়েছেন যেন মনে হচ্ছে দেবলীনা আপনাদের ঘরের মেয়ে। এদেশের প্রত্যেকটা মেয়েই আমাদের কাছে ঘরের মেয়ে পঙ্কজ বাবু, তাই তাদের সুরক্ষা দেওয়াটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে। ইয়েস স্যার। বলুন বাবুলাল পোদ্দারের বাড়ির রিপোর্ট কি? তা ভালো মন্দ মিশিয়ে বেশ কিছু রিপোর্ট আছে স্যার, কিন্তু সেটা সবার সামনে বলা যাবে না। কি এমন রিপোর্ট নিয়ে এসেছেন যে সবার সামনে বলা যাবে না? দেবলীনা আমাদের খুব কাছের মানুষ, ওর ভালো মন্দ দেখার অধিকার আমাদেরও আছে। আপনি বলুন, আমরাও শুনতে চাই। সরি ম্যাডাম, ওটা অত্যন্ত পার্সোনাল ম্যাটার। কিন্তু প্লিজ, উনি যখন চাইছেন না তখন থাক না, তোরা ভেতরে ঘরে যা। ওকে দাদা, ওকে, চলে এসো বৌদি, আমরা ভেতরে যাই। হ্যাঁ তাই চলো। কি রিপোর্ট? রিপোর্ট একদম ওকে স্যার। মেয়েটার উপর কোনো মেন্টালি বা ফিজিক্যালি টর্চার হচ্ছে না তো? কি বলেন স্যার, পোদ্দার বাবু নিজের হাতে বোনকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আরো কত আদর যত্ন করে। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যে মানুষটা তার বোনকে কতখানি ভালোবাসে, কারণ নিজের দাদা বোধ হয় বোনকে এত ভালোবাসে না। সেদিন মেয়েটা অসুস্থ ছিল, এখন কেমন আছে? একদম ওকে, ডক্টর ট্রিটমেন্ট করার পর একেবারেই সুস্থ। এখন দেখলে বিশ্বাসই হবে না
যে ওই মেয়েটা সেদিন এত আবল তাবল বকছিল। আবল তাবল নয় পঙ্কজ বাবু, সেদিন মেয়েটার একটা কথা আমার কানে এখনো বাজছে। কি কথা স্যার? সেদিন মেয়েটা বলেছিল ওই ব্ল্যাঙ্ক চেকে সই করতে চাইনি বলে ওকে মারধর করা হয়েছে। আমার কাছে কথা হলো মেয়েটা কত টাকার মালিক, আর ওর কাছে যদি অনেক টাকা জমা থাকে তাহলে ওর বাবুলাল পোদ্দার বাড়িতে আশ্রিত হয়ে আছে কেন? ওসব বাজে কথা স্যার, পাগলামি করে মেয়েটা সেদিন ওসব বাজে বাজে কথা বলে ফেলেছে। তবে আমার মনে হয় স্যার ওইসব ব্যাপারে আমাদের আর মাথা না ঘামানোই ভালো। ওটা আমাকে ভাবতে দিন, আপনাকে যা বলেছি আপনি তাই করুন। আপনি শুধু বাবুলাল পোদ্দারের বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সেই দিকে খেয়াল রাখুন। সে তো রাখছি স্যার, কিন্তু একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ বলুন। পরের ঘরে পোদ্দারি না মানে পাহারাদারি করাচ্ছেন করান, কিন্তু মাঝে মধ্যে নিজের ঘরটাতেও একটু পাহারা লাগান স্যার। নইলে কোনোদিন হয়তো দেখবেন আপনার সংসারে সিঁধ কেটে আপনার বিশ্বাস আর ভালোবাসাকে কেউ চুরি করে কেটে পড়েছে। চুরি কি বলতে চান পরিষ্কার করে বলে যান পঙ্কজ বাবু। পঙ্কজ বাবু যা, পঙ্কজ বাবু চলে গেল। পঙ্কজ বাবু কিসের ইঙ্গিত দিয়ে গেলেন? কোন বিশ্বাস আর ভালোবাসার কথা বললেন? আর চোখটাই বা কে? বড় বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি বাবুলাল পোদ্দারের বাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাকে ছোট বাবু যা যা রিপোর্ট দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, আর এখানে দেবলিনের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে। দয়া করে মেয়েটাকে আপনি বাঁচান স্যার, মেয়েটাকে দয়া করে আপনি বাঁচান। আপনি কে বলছেন? আপনার নামটা বলুন। হ্যালো হ্যালো যা, কেটে দিল। কে কে মহিলা? এই মহিলার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে পঙ্কজবাবু মিথ্যে রিপোর্ট দিয়ে গেলেন। যদি তাই হয় তাহলে পঙ্কজবাবু রেহাই পাবে না। কিন্তু তার আগে সরজমিনে খতিয়ে আমি দেখতে যাব ওই বাবুলাল পোদ্দারের বাড়ি। বল সজানি বল, কেন আমার শাড়িটা পুড়িয়ে দিলি বল? বিশ্বাস করো বৌদি, আমি ইচ্ছে করে পড়াইনি। আমার না হাত দুটো ভারী দুর্বল, ওই ভারী ইস্ত্রিটা তুলতে খুব কষ্ট হচ্ছিল। কখন যে তোমার শাড়ির আঁচলটা পুড়ে গেছে আমি বুঝতেই পারিনি। মিথ্যে কথা। কাল আমার মামাতো ভাইয়ের বিয়েতেই ওই শাড়িটা পরে যাবো বলে তোকে ইস্ত্রি করে রাখতে বলেছিলাম। এত করে বললাম আমার বিয়ের বেনারসি 25,000 টাকা দাম, আর তুই হারামজাদে হিংসে করে আমার শাড়িটা পুড়িয়ে দিলি। আমি কেন তোমাকে হিংসা করতে যাব বলতে পারো বৌদি? তোমরা আমাকে থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, তোমাদের উপরে হিংসা করলে এই ভগবানও যে আমাকে ক্ষমা করবে না। ভগবান ক্ষমা করবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি তোকে ক্ষমা করব না। যে হাত দিয়ে তুই আমার শাড়িটা পুড়িয়েছিস সেই হাত তোর আমি এই গরম ইস্ত্রি দিয়ে পুড়িয়ে দেবো। না বৌদি, না বৌদি, ছেড়ে দাও বৌদি, ভুলে গেছে বৌদি। বৌদি ছাড়ো বৌমা, ছাড়ো। কি করছিলে বৌমা? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? খবরদার বলছি, আমার কাজে বাধা দিতে আসবেন না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। কি করবে? ওই গরম ইস্ত্রিটা তুমি আমার গায়ে চেপে ধরবে? তুমি তাই করো, তাই করো বৌমা। তোমার ওই বিকৃত রুচির পরিচয় দিতে ওটা দিয়েই তুমি আমাকে ছেঁকা দাও। আবার তুমি নতুন করে প্রমাণ করে দাও যে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। এই শয়তানি বুড়ি, আজ তোমাকে আমি... না না গো বৌদি, না। পিসিমাকে তুমি ও কষ্ট দিও না গো বৌদি, পিসিমা যে ও কষ্ট সহ্য করতে পারবে না। তোমার মনে সব জ্বালা যন্ত্রণা যদি না কমে তাহলে তুমি ওই গরম ইস্ত্রিটা দিয়ে তুমি আমার সারা শরীরটা পুড়িয়ে দাও না বৌদি, আমার সারা শরীরটা তুমি একটু পুড়িয়ে দাও, আমি সব কষ্ট সহ্য করে নেবো গো বৌদি, সব সহ্য করে নেবো। কেন কেন রে মা, কেন? কোন অভিমানে তুই এদের অত্যাচার এইভাবে মুখ বুজে সহ্য করছিস বলতে পারিস? এইভাবে চলতে থাকলে ওরা তো তোকে একদিন মেরেই ফেলবে। তাই বলছি রে মা, তাই বলছি তুই ছবল মারতে না পারিস, অন্তত ফোনা তুলে ফোঁস করতে শেখ। আমি যে ঢোড়া সাপ গো পিসিমা, আমার ফোনাও নেই আর ফোঁস করার ক্ষমতাও নেই। তাই বলে সারা জীবন
এইভাবে তুই মার খেয়ে যাবি মা? ভগবান যে আমাকে এই জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে গো পিসিমা, এরই জন্য আমার মা বাবা অনেক কাল আগে আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে করে চলেছি। আর আমার জীবনটা এখন কাটায় কাটায় ভরে গেছে। আর ওই অন্ধকার আকাশের দিকে আমি তাকিয়ে বলি, তুই কি রে মা, তুই কি? চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জোছনা ওঠেনি। পিসিমা, চিরদিনই আঁধারে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। বাহ 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 বাহ, খুব ভালো না হলেও মন্দ গাছনি তো। হ্যাঁ রে, তুই যে গান গাইতে পারিস এটা তো আমি আগে জানতাম না। ওটা গান নয়, ওটা ওর জীবনের হাহাকার। এটাও থাকা দরকার পিসিমা। মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এগুলো হলো প্রকৃতির ঋতুদের মতো। এরা নিজেদের খেয়ালে আসে, আবার 2-4 মাস থেকে নিজেদের খেয়ালেই চলে যায়। যাক, ওসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই। কিন্তু দেবীর জীবনে কান্না আর হাহাকারের ঋতুটা বোধ হয় পাকাপাকি ভাবে থেকে গেল। নইলে নইলে ওর চোখে, পিসিমা, ওর চোখে এত জল ঝরবে কেন? কেন? এ কি বলছো পিসিমা? দেবীর চোখে জল ঝরছে মানে কি হচ্ছে দেবী? বৌমা শাড়িটা ইস্ত্রি করতে গিয়ে একটু পুড়ে ফেলেছিল বলে বৌমা সেই গরম ইস্ত্রি দিয়ে দেবীর ডান হাতটা পুড়িয়ে দিয়েছে। পিসিমা, এ তুমি কি বলছো? আমার বউ? ছি 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 ছি, এ তুমি কি করলে শয়তানি? এ তুমি কি করলে? কই দেখি 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 রে বোন, দেখি দেখি। আহা হা হা, ছোটবেলায় কচি কচি এই দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে আমাকে দাদা দাদা বলে ডাকতো। দাদা, আর আজ আমার বোনের হাতটাকে তুমি এভাবে পুড়িয়ে দিলে। এই বোন, বোন রে, তোর খুব লাগছে তাই না? না গো দাদা, আমার একটুও লাগছে না। হ্যাঁ লাগছে, আমি জানি, আমি জানি তোর খুব লাগছে, খুব। এই এই শয়তানি, কেন তুমি এই কাজ করলে বলো? করেছি, বেশ করেছি। ও আমার 25,000 টাকা দামের শাড়িটা পুড়িয়ে দিল কেন? আরে বাবা, 25,000 টাকার জায়গায় তোমাকে আমি 50,000 টাকা দামের শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু তুমি পারবে? পারবে তুমি আমার বোনের এই জ্বালা যন্ত্রণাগুলো জুড়িয়ে দিতে? আহা, হাতটা কিভাবে পুড়ে গেছে দেখো, কিভাবে পুড়ে গেছে। এই দাঁড়িয়ে দেখছো কি? যাও বান্না নিয়ে এসো, যাও যাও যাও। তোমার বোন তুমি যাও, এত হাদিক খেতে আমার ভালো লাগে না। দাদা, ওর হাতটা একটু পুড়িয়ে দিয়েছিলাম বলে তুমি আমায় মারলে। হ্যাঁ মারলাম, তবে ওর হাত পুড়িয়ে দেওয়ার জন্য তোমাকে আমি মারিনি। এইবার ওই পোড়া হাত দিয়ে চেকে সই করবে কি করে? বাবুলাল, আর ওই পোড়া হাতে যদি চেকের সই না মেলে, আমি তোমাকে 50,000 টাকা দামের বেনারসি কিনে দেবো কি করে? তার মানে তুই এতক্ষণ ওর সঙ্গে নাটক করছিলি? নাটক নয় পিসিমা, আমি ওকে বলতে চাচ্ছি, আমি যেমন ওর বিপদে ওর পাশে আছি, ও ঠিক আমার বিপদে আমার পাশে থাকবে। বিপদে পাশে থেকে বলতে ঠিক কি বলতে চাও তুমি? সেটা আমরা ভাই বোন এক জায়গায় বসে আলোচনা করে নেব, ও নিয়ে তোর ভাবার দরকার নেই। বন্যে পিসিমা,
তোমরা এখন বাড়ির ভেতরে যাও। কি হলো? যাও। যাচ্ছি যাচ্ছি, তবে ভাই বোন ভালো করে আলোচনা করে নিও। কাল আমার মামাতো ভাইয়ের বিয়েতে আমি কিন্তু ওই 50,000 টাকা দামের বেনারসিটাই পরে যাব, কথাটা জানিয়ে দিয়ে গেলাম। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোমার মামাতো ভাইয়ের বিয়েতে ওই কি হলো? পিসিমা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। ওর সঙ্গে তুই কি আলোচনা করবি সেটা আমি শুনবো বলেই দাঁড়িয়ে আছি। পিসিমা আমার মোটকা গরম করবে না, যাও বলছে। না, আদালতের নির্দেশে ওকে দেখাশোনা করার জন্যই আমি এখানে পড়ে আছি। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আদালত আমার উপর ছেড়ে দিয়েছে, তাই আমার বর্তমানে তুই ওকে দিয়ে কোনো কিছুই করাতে পারবি না। এই বুড়ি, এই, তুই আমাকে আদালত দেখাচ্ছিস? আদালত? আমার আদালতে আমি নিজেই বিচারক। নিহাত ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে, তাই মনের কোণে একটু হলেও ভালোবাসা আছে। বেশি বাড়াবাড়ি করলে না একেবারে টেসে দেবো, টেসে দেবো। না না গো দাদা, না, পিসিমাকে তুমি কষ্ট দিও না গো দাদা। পিসিমা তো আমাদের গুরুজন, অনেক স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে আমাদের ছোট থেকে বড় করে তুলেছে। পিসিমা, ও পিসিমা, পিসিমা তুমি এখান থেকে চলে যাও। পিসিমা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। যাচ্ছি যাচ্ছি রে মা, যাচ্ছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোকে রক্ষা করেন না মা, তিনি যেন তোকে রক্ষা করেন, রক্ষা। এবার বলো দাদা, আমার সঙ্গে ঠিক কি আলোচনা করতে চাও? বৌদির 25,000 টাকা দামের শাড়িটা পুড়িয়ে দিয়েছি বলে 50,000 টাকার গুণাগার দিতে হবে তো? ঠিক আছে, তুমি চেক বই নিয়ে এসো, আমি এই 50,000 টাকার চেকেই সই করে দেব। ওই ছুঁচো মেরে হাত গন্ধ আমি করতে চাই না। দেবী, কাকা, আই মিন তোর বাবা তোর নামে সমস্ত বিষয় সম্পত্তি একটা অদ্ভুতভাবে উইল করে গেছে। হ্যাঁ জানি তো, কিন্তু কত টাকার সম্পত্তি এবং কি তার আর্থিক মূল্য তা এখনো জানি না। ওসব জানার দরকার নেই, সেসব সম্পত্তি আমি আগলে রেখেছি, কিন্তু কতদিন আগলে রাখবো সেটাই ভাবছি রে বোন। হঠাৎ এই কথা বলছো কেন? আমি যে একটা ভয়ের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি রে। তার মানে? ওই উকিল যার আইনি পরামর্শ তুই নেস, মালটা কিন্তু বহু ধুনোদ্ধর মাল। কখন হয়তো আইনের প্যাঁচ কষে সমস্ত সম্পত্তি ওর নামে করে নেবে তার ঠিক নেই। তাই বোন আমার, আমি কাগজপত্র সব রেডি করে এনেছি, তুই শুধু একটা সই করে দে। দে বোন। দাদা, আমি উকিল বাবুকে অনেক বিশ্বাস করি, তাই মরে গেলেও তোমার কথাই আমি ওই চেকে কিছুতেই সই করব না। দেবী, এই তোর আর আমার একই মায়ের পেটে জন্ম না হলেও আমরা তো একই বংশে জন্মেছি। দেখ দেখ, তোর রক্ত আমার রক্ত, একই বংশেরই রক্ত। আমি কি কখনো পারি রে দেবী তোর সঙ্গে বেইমানি করতে? তাই বলছি বোনটি আমার, আমি তোকে কখনো ফাঁকি দেব না। তুই এখানে একটা সই করে দেবন, দেবন দে। गिरना भी जरूरी है, औकात का पता चलता है।